আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি ইসরায়েলের সেনাপ্রধান। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের। ইসরায়েলের নতুন সীমারেখা আরো ছোট হতে পারে গাজা। 3 দিন বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান পাকিস্তান। যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েলের হামলা, জ্বলছে মধ্যপ্রাচ্য। ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত, উত্তরসূরির নাম প্রকাশ্য ফিলিস্তিনি প্রেসিডেন্টের। অত্যাধুনিক যুদ্ধবিমানের দিকে চোখ তুরস্কের, যুক্তরাজ্যের সঙ্গে 11 বিলিয়নের চুক্তি। ইসরায়েলের নারী সেনাদের যৌন হেনস্থার শিকার হচ্ছে ফিলিস্তিনি কিশোররা। গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি ইসরায়েলের সেনাপ্রধান। গাজা যুদ্ধ এখনো শেষ হয়নি বলে হুঁশিয়ারি করে দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি বলেন, হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে ততদিন পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। সোমবার জেরুজালেমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার পদমর্যাদার ইউনিট কমান্ডারদের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে সেনাপ্রধান লেফটেন্যান্ট জামির বলেন, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা একটা পবিত্র মিশনে আছি এবং এই মিশনের প্রধান লক্ষ্য দুটি: গাজা নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা এবং হামাসের বিরুদ্ধে প্রচারণা অব্যাহত রাখা। তিনি বলেন, আইডিএফ অতীতকে কাঁধে নিয়ে ভবিষ্যতের দিকে তাকায়, যা আমাদের নৈতিক ও পেশাগত কর্তব্য। আমরা অবশ্যই তা সাহস ও দৃঢ়তার সঙ্গে পালন করব। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। 2 বছরের যুদ্ধে গাজায় নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন 1,70,000-এরও অধিক। হতাহতের অধিকাংশই নারী ও শিশু। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের। রাশিয়া ব্রাসেলসে মিসাইল হামলা চালালে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে বেলজিয়াম। বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী হিউ ফ্রাঙ্কেন এই হুমকি দেন। একই সঙ্গে ইউরোপে 600টি F-35 যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার বেলজিয়ান দৈনিক ডি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন, যদি পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব। ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যেসব সংশয় দেখা দিয়েছে তা তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেন। ফ্রাঙ্কেন বলেন, ইউরোপে আমেরিকান সরকারের বিরুদ্ধে পক্ষপাত এতটাই প্রবল যে সেটা অবিশ্বাস্য। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে। ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা, এটা তো বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে কেউই দ্বিধা করবে না। পুতিনও এটা জানেন। তবে তিনি সতর্ক করে দেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে। আরো ছোট হতে পারে গাজা। ফিলিস্তিনের গাজা উপত্যকা ক্রমে সংকুচিত হয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখার নামে উপত্যকার বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করেছে। ফিলিস্তিনিদের এই সীমারেখা পেরোনো নিষেধ। ফলে সেখানে বাড়িঘর থাকলেও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে তারা সেখানে যেতে পারছেন না। এমন অবস্থায় সীমারেখাটি স্থায়ী রূপ নিতে যাচ্ছে। এতে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে 9 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। রেখাটি গাজাকে কার্যত প্রায় 2 ভাগে ভাগ করে দিয়েছে। এর পশ্চিম অংশ থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার করা হয়েছে। ফলে হামাস আবারও সেখানে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে গাজার বাকি অর্ধেক অংশে ইসরায়েলি সেনারা অসংখ্য সামরিক চৌকি স্থাপন করেছে। যে কেউ সেই হলুদ রেখার কাছাকাছি গেলে গুলি চালাচ্ছে, সেখানে হলুদ রেখা দেখা যাক বা না যাক। 3 দিন বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান পাকিস্তান। তুরস্কের রাজধানী আঙ্কারায় 3 দিনের দীর্ঘ বৈঠক শেষ হলেও আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে সন্ত্রাস দমন নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনা শেষ হলেও 2 দেশের মধ্যে মূল বিষয়টি এখনো অধরা। বৈঠকের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, অধিকাংশ বিষয় 2 পক্ষের মধ্যে সমঝোতা হলেও আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের এক কূটনীতিক জানান, আমরা আশা করেছিলাম শিগগিরই আফগানিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে পারবে, এরপর যৌথ বিবৃতি দেওয়া হবে, কিন্তু সেটি এখনো আমাদের নাগালের বাইরে। বৈঠকের প্রথম দিনের পরিবেশ ছিল ইতিবাচক। অংশগ্রহণকারীরা তখন অগ্রগতি সম্পর্কে আশাবাদী ছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কূটনৈতিক সূত্র জানিয়েছে, আফগান তালেবান প্রতিনিধি দল এখনো কোনো লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক।
যুদ্ধবিরতির পরও থামেনি ইসরায়েলি হামলা, জ্বলছে মধ্যপ্রাচ্য। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। পশ্চিম তীর, সিরিয়া ও লেবানন জুড়ে দেশটির অব্যাহত সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ও নিষ্ক্রিয় অবস্থান এই উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরা সোমবারের প্রতিবেদনে বলা হয়, 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ সাময়িকভাবে কমালেও দেশটির হামলা এখনো বন্ধ হয়নি। গাজায় বোমা হামলার পাশাপাশি লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরেও ইসরায়েল নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী অঞ্চলগুলোকে দুর্বল ও অস্থিতিশীল রাখাই ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল সফর হলেও ওয়াশিংটন এখনো তেল আবিবের আঞ্চলিক হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং ট্রাম্প প্রশাসন কেবল গাজার সীমিত পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে। ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত, উত্তরসূরির নাম প্রকাশ ফিলিস্তিনি প্রেসিডেন্টের। নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল রোববার এক লিখিত ঘোষণায় ৭৯ বছর বয়সী আব্বাস বলেছেন, যদি কখনো তিনি আর দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। মাহমুদ আব্বাসের ঘোষণাটি ছেপেছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা। সেখানে তিনি বলেছেন, কোনো কারণে যদি ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রধানের পদ শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে ফিলিস্তিন এবং প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ অস্থায়ীভাবে এই পদে স্থলাভিষিক্ত হবেন। তার দায়িত্ব হবে ফিলিস্তিনি নির্বাচনী আইন মেনে নির্বাচনের আয়োজন করা এবং তারপরও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অত্যাধুনিক যুদ্ধ বিমানের দিকে চোখ তুরস্কের। যুক্তরাজ্যের সঙ্গে 11 বিলিয়নের চুক্তি। নিজেদের বহরে অন্তত 20টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান যুক্ত করতে চায় তুরস্ক। এ লক্ষ্যে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় 11 বিলিয়ন ডলারের বিশাল চুক্তি করেছে আঙ্কারা। সোমবার চুক্তিটি চূড়ান্ত করতে আঙ্কারায় বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক যুক্তরাজ্যের সঙ্গে প্রায় 11 বিলিয়ন ডলারের 20টি ইউরোফাইটার টাইফুন জেট কেনার চুক্তিতে পৌঁছেছে, কারণ নিজস্ব পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান তৈরির সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করেছে আঙ্কারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পদক্ষেপকে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ বিমান চুক্তি হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে এরদোয়ান এটিকে দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে কৌশলগত সম্পর্কের একটি নতুন প্রতীক হিসেবে দেখছেন। আঙ্কারায় ভাষণ দিতে গিয়ে স্টারমার চুক্তিটি ন্যাটোর জন্য একটি জয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি ন্যাটোভুক্ত দক্ষিণ পূর্ব অংশ, তাই যুক্তরাজ্যের সাথে এই সক্ষমতা ন্যাটোর জন্য সত্যি গুরুত্বপূর্ণ। ইসরায়েলের নারী সেনাদের যৌন হেনস্থার শিকার হচ্ছেন ফিলিস্তিনি কিশোরীরা। একজন নারী ইসরায়েলি সৈন্য গাজায় ইসরায়েলি সেনা বাহিনী কর্তৃক অপহৃত 2 ফিলিস্তিনি কিশোরকে পাহারা দিচ্ছে। ওই নারী সেনা 2 কিশোরকে তাদের অন্তর্বাস পরে নাচতে বাধ্য করছে, আর সে তাদের ভিডিও রেকর্ড করেছে এবং হাসছে। অপর একটি ভিডিওতে 2 নারী ইসরায়েলি সেনা গাজায় একজন কিশোর ফিলিস্তিনি ছেলেকে ধরে তার অন্তর্বাস খুলে ফেলে। তারা তার হাত পেছনে বেঁধে, চোখ বেঁধে এবং তারপর তার উভয় পাশে ছবি তোলার জন্য পোজ দেয়। ডান পাশে নারীটি ছেলেটির মাথায় ওপরে আঙুল দিয়ে বন্দুকের চিহ্ন তৈরি করার সময় ক্যামেরার দিকে তাকাচ্ছে।